বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ আজকে এই স্বাস্থ্য পরামর্শ আপনাদেরকে দিব এবং এটা অনেক কাজে দিবে। আমাদের যারা সম্মানিত হজযাত্রীরা 2026-এ অলরেডি হজ ফ্লাইট শুরু হয়ে গিয়েছে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মক্কা মদিনায় হাজিরা ভিড়ছেন। এবছর হজ 1447 হিজরি এবং 2026 সাল মে মাসে হবে। মে মাস, জুন, জুলাই, এপ্রিল, মে, জুন, জুলাই এই মাসগুলা কিন্তু সৌদি আরবের ক্ষেত্রে অত্যন্ত, আপনি যদি জলবায়ুর চিন্তা করেন, আবহাওয়ার চিন্তা করেন, অত্যন্ত উত্তপ্ত হট সিজন এবং মাস। সো আপনাদেরকে এই স্বাস্থ্য পরামর্শগুলো মেনে চলতে হবে। প্রথমত, আপনারা যারা হজযাত্রী আছেন তারা অবশ্যই গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী টিকাগুলো নিয়েছেন। যদি কোনো কারণে না নিয়ে থাকেন বা মিসিং হয়, অবশ্যই নেওয়ার ব্যবস্থা করতে হবে এবং সচেতনতা খুবই ইম্পর্ট্যান্ট। নিজে সুস্থ থাকলে টিকা না দিলে যেটা হবে, সারা বিশ্ব থেকে বিভিন্ন জাতি গোষ্ঠী, লাল নীল সবুজ বর্ণ, উচ্চ নিচু, কালো নিগ্র, সাদা ধলা, বিভিন্ন জাতির বিভিন্ন ভাষাভাষী মানুষ সেখানে আসবে এবং বিভিন্ন কন্টাজিয়াস ছোঁয়াচে রোগ হওয়ার সম্ভাবনা থাকে। সো এই টিকা খুব ইম্পর্ট্যান্ট আপনার স্বাস্থ্যের জন্য। আপনি সুস্থ না থাকলে আপনি ইবাদত কিভাবে করবেন, কিভাবে হজ করবেন, কিভাবে আপনি আরাফায় যাবেন, কিভাবে মিনায় থাকবেন, কিভাবে আপনি জামানায় পাথর দিবেন বা কিভাবে তাওয়াফ করবেন, কিভাবে আপনি উমরা সাই করবেন। সো আপনাকে সুস্থ থাকতে হবে, সুস্থতা ইম্পর্ট্যান্ট। আলহামদুলিল্লাহ গত 1-2 মাস ধরে ইভেন কি আজকালকে প্রতিদিনই হজযাত্রীরা আমার কাছে আসতেছেন। তাদের কারো হাঁটু ব্যথা, কারো কোমর ব্যথা, কেউ ফিটনেস সম্পর্কে বিশাল ব্যাপার, মানে এই যে সচেতনতা, অনেকে ফিটনেস নিয়ে আমার কাছে আসতেছেন যে স্যার আমার ব্যথা বেড়ে গেছে বা আমি হজে গিয়ে কী করবো, কীভাবে সুস্থ থাকতে পারি। নন কমিউনিকেবল বলেন, কমিউনিকেবল ডিজিজ, যেমন নন কমিউনিকেবল হার্টের ডিজিজ, ফুসফুসের ডিজিজ, হাড় ও জোড়ার রোগ, মাংসপেশির রোগ, স্নায়বিক বিভিন্ন রোগে আক্রান্ত রোগীরা আমার কাছে পরামর্শ নিয়ে যাচ্ছেন। আল্লাহর কাছে আমি কৃতজ্ঞ যে রোগীরা সচেতন, এখন আগের চেয়ে অনেক সচেতন। এই ভিডিওটা যারা দেখছেন, যারা হজযাত্রী, আপনাদের আত্মীয় স্বজন, ভাই বোন, বাবা মা যাবেন, তাদেরকে ভিডিওটা পাঠিয়ে দিবেন এবং ভিডিওটি একটু বড় হবে, মনোযোগ সহকারে দেবেন। আশা করি অনেক উপকারে আসবেন ইনশাল্লাহ। তো হজে যাওয়ার আগে আপনাদের ফিটনেস ডেভেলপ করতে হবে। যারও যদি ব্যথা বেদনা থাকে, শারীরিকভাবে অক্ষম থাকেন, তাদের সাধারণত বাংলাদেশে যারা যান একটু বয়স্ক এবং আমাদের সাবকন্টিনেন্ট আসাম, মিজোরাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ হইতে কলকাতা যারা দেখছেন, বাংলা ভাষাভাষী বা পৃথিবীতে যারা বিভিন্ন দেশ থেকে হজে আসেন, আমি হজে যখন গিয়েছিলাম আলহামদুলিল্লাহ, তখন দেখা যায় কানাডা বা বিভিন্ন দেশ থেকে আমার সাথে হজ মিশনে বাংলাদেশিরা আসছেন। সো তারা বাংলা ভাষাভাষী, যারা বাংলা ভাষা বুঝেন শুনেন, তারা এই ভিডিওটা অবশ্যই দেখছেন। আসার আগে আপনাদের ফিটনেস ডেভেলপ করতে হবে, ফিটনেস ঠিক করে আসতে হবে। আপনাদেরকে অন্তত টানা 1 সপ্তাহ হাঁটার অভ্যাস করতে হবে। আপনাকে সবসময় সফট ক্যাটস পরে বা এই যে চপ্পল পন্স, এই যে ছবিতে দেখতেছেন পন্স, এই পন্স পরে আপনার হাঁটার অভ্যাস তৈরি করতে হবে হজে যাওয়ার পূর্বেই। এটা খুবই ইম্পর্ট্যান্ট। এবং পুরুষদের অবশ্যই হজরত অবস্থা পন্স ইউজ করতে হবে, বিকজ কোনো সেলাইবিহীন মানে সেলাই দেওয়া কোনো কিছু পরিধান করা যায় না। তো এবং মহিলাদের ক্ষেত্রে সেম পন্স, এই পন্স ব্যবহার করতে হবে, পন্স হাঁটার অভ্যাস করতে হবে। অনেকে হয়তো অফিস আদালতে বসে থাকেন, সারাদিন কাজকর্ম করেন, হাঁটার অভ্যাস নেই। হজ একটা এমন ইবাদত যে ইবাদতে শুধু যে মানসিক তা না, সবচেয়ে বেশি ইবাদত হচ্ছে শারীরিক। হজের শারীরিক ইবাদতটা সবচেয়ে বেশি, মানসিক ইবাদত হচ্ছেও শারীরিক কঠোর পরিশ্রম, কঠোর অবস্থান, সেটা করতে হবে। সো আপনাদের ফিটনেস ডেভেলপ করতে হবে, হাঁটার অভ্যাস করতে হবে। আপনারা এখন সুইমিং করতে পারেন নিয়মিত, যেখানে আছেন হজে, যারা এখনও ফ্লাইট শুরু হয় নাই সুইমিং শুরু করবেন নিয়মিত। প্রতিদিন 10 মিনিটের বেশি সুইমিং করা যাবে না, অবশ্যই গরম পানিতে। এবং ফিটনেস ডেভেলপ করতে হবে। যদি কারো একটু জ্বর ভাব মনে হয়, তারা দ্রুত প্যারাসিটামল খাবেন। প্যারাসিটামল অ্যাডাল্টদের জন্য প্যারাসিটামল যেটা 665 mg, অনেক ক্ষেত্রে 1000 mgও খাওয়া যেতে পারে। তো প্যারাসিটামলটা খেয়ে ফেলবেন, এটা কার্পণ্য করবেন না, এটা উপকার আসবে। এবং হজে যাওয়ার পূর্বে আপনাদের শারীরিক প্রেশার, ব্লাড প্রেশার, ডায়াবেটিস এগুলো মেনটেন করবেন, চেক করে নেবেন। যাওয়ার সময় অবশ্যই সঙ্গে করে যদি সম্ভব হয় বিপি মেশিন, কাপ মেশিন নিয়ে যাবেন এবং প্রেশার মাপা এটা জেনে নেবেন। একটা অক্সিমিটার ছোট যদি সম্ভব হয় সাথে করে নিয়ে যাবেন। যদিও মিশনগুলোতে থাকে, তারপরও একটা গ্রুপের মধ্যে অন্তত একজনে নিলে সুবিধা হয়। থার্মোমিটার নিয়ে যাবেন,
এগুলার সাথে করে নিয়ে যাবেন। ডায়াবেটিস মাপার যে মেশিনগুলো আছে, এ তো কত বেশি দাম না, সাথে স্ট্রিপ সব নিয়ে যাবেন। একটু এরকম একটা ছোট হেক্সিসল এই জাতীয় বোতল, মানে স্কিন ক্লিন করার জন্য আমাদের যে এই যে আমরা যেটা ইউজ করি আমরা বলি বিভিন্ন নামে আছে, এই জাতীয় এগুলো ছোটো নিয়ে যাবেন, এগুলার সাথে করে নিয়ে যাবেন। এগুলো অনেক উপকারে আসবে। এবং আপনাদের সকল ঔষধ, যে রোগের ওষুধ খান সেই রোগের ওষুধ পর্যাপ্ত 1-1.5-2 মাস থাকবেন যারা, সকল ওষুধ পর্যাপ্ত নিয়ে যাবেন। ওষুধ যাওয়ার সময় প্লেনের মধ্যে অল্প ওষুধ রাখবেন, যেটা প্রতি মানে এই একদিন জার্নির জন্য, আর বাকি ওষুধ লাগেজে নেবেন, হাতে ক্যারি করার প্রয়োজন নেই। পর্যাপ্ত প্যারাসিটামল সাথে নিয়ে যাবেন, প্যারাসিটামল জাতীয়, এবং প্রয়োজনে ব্যথার কিছু ঔষধ সাথে নিয়ে যেতে পারেন যদি আপনাদের কিডনির কোনো সমস্যা না থাকে। আবার কিডনির সমস্যা রোগীদেরও ব্যথার বিভিন্ন ওষুধ আছে, সেটা ডাক্তারের পরামর্শ আপনাদেরকে নিতে হবে। ব্যথানাশক বিভিন্ন ক্রিম আমাদের এখানে পাওয়া যায় ডিপিআরসিতে, এই ক্রিম মলম এগুলো আপনারা সাথে নিয়ে যেতে পারেন সব সময়। আর যেহেতু প্রচুর হাঁটতে হয়, অনেকের পায়ের তলার ব্যথা আছে, চপ্পল অবশ্যই পন্স নরম দেখে কিনে নেবেন। আর পায়ের তলা ব্যথা থাকে, হিল কুশনের যে ছবিতে দেখেন হিল কুশন, এটা আমাদের ডিপিআরসিতে আসে। যখন তাওয়াফ করবেন এই হিল কুশন ইউজ করতে পারেন। যদি পায়ের তলা গোড়ালির ব্যথা যারা ভুগছেন, তাহলে তাওয়াফটা সহজ হবে, এবং এটা আপনার তাওয়াফের যে ইবাদতের যে নিয়ম, এটার কোনো ব্যত্যয় ঘটবে না ইনশাল্লাহ। তো আপনারা ওষুধপত্র সব নিয়ে যাবেন, প্রয়োজনে প্রচুর স্যালাইন সাথে করে নিয়ে যাবেন, এবং ব্যথানাশক ক্রিম মলম সেটা আমি বলেছি। এবং হার্টের রোগীদের অবশ্যই স্পেশালি হার্টের বিভিন্ন তাদের ওষুধ এবং নাইট্রোগ্লিসারিন যে স্প্রে, যাদের ইসকেমিক হার্ট ডিজিজ আছে, এগুলোর সাথে করে অবশ্যই ইমার্জেন্সি সাথে রাখবেন। এবং অ্যান্টি আলসারেন্ট যে গ্যাসের ওষুধগুলা, বিভিন্ন প্রকার ট্যাবলেট, এবং গ্যাসের যেমন অন্যান্য যেমন এই যে সোডিয়াম অ্যালজিনেট এই জাতীয় যে ট্যাবলেটগুলো আছে, এগুলোর সাথে রাখবেন। গ্যাস অ্যান্টি আলসারেন্টে তো সিরাপ ক্যারি করা অনেক সময় কষ্ট হয়, ট্যাবলেট সাথে রাখবেন। অ্যান্টি আলসারেন্ট যেটা খান, যে ওমিপ্রাজল খান, যে ইসোমিপ্রাজল খান, রেবিপ্রাজল খান, এই জাতীয় ওষুধগুলো আপনারা পর্যাপ্ত 1-2 মাসের জন্য সাথে রাখবেন। নিজের প্রয়োজনে বা আরেকজন হজযাত্রীর যদি দরকার হয় আপনি হেল্প করবেন, এটা আপনার স্বভাব হবে। এবং এর প্রতিদান আল্লাহ পাক আপনাকে অবশ্যই বহুগুণে দিবে, সাথে করে নিয়ে যাবেন। স্যালাইনের কথা বলেছি, স্যালাইন সাথে রাখবেন। তাহলে ফিটনেসটা আপনাদের ডেভেলপ করতে হবে। এবং হজে যাওয়ার সময় যে প্রবলেমটা হয়, ইনজুরি প্রায় হয়, একেবারে বাসা থেকে বের হওয়া থেকে শুরু করে সব জায়গায়। বের হওয়ার সময় আপনার একটা লাগেজ টানতে হবে, লাগেজটা অনেক সময় উঠাতে হয়, স্ক্যানিং মেশিনে দিতে হয়। তো আপনি তো অনেক সময় বয়স্ক মানুষ, অনেকে যান অভ্যস্ত না, সামনে ঝুঁকেই যখন টান দিবেন, আপনার হয়তো পিএলআইডি আগে ছিল কোমর ব্যথা, আপনি মনে নাই, হজে গ্রুপে যাচ্ছেন, টান তো দিতে হবে, দিয়ে বসছেন, একেবারে শেষ, হজ শেষ, ওখানে পড়ে যাবেন। তো এই ক্ষেত্রে আমার মনে হয় পাশাপাশি কিছু মাসেল রিল্যাক্সিন, যেমন ইপেরিসন, টলপেরিসন, হাইড্রোক্লোরাইড 50 mg, এগুলো কিছু ওষুধ রাখবেন। অবশ্যই ডাক্তারের পরামর্শ নিলে ভালো। প্রয়োজনে ডাক্তারদের থেকে একটা প্রেসক্রিপশন করে নিয়ে রাখবেন। প্রেসক্রিপশনটা আপনার হাতে রাখবেন, বা ব্যাগ বা পিঠের ব্যাগ, যে ছোটো ছোটো ব্যাগ সাথে রাখবেন সকল প্রয়োজনীয় ওষুধের প্রেসক্রিপশন। কারণ আল্লাহ না করুক আপনি কোনো অসুস্থ হয়ে পড়লে, তখন ওখানে কোনো ডাক্তার এই প্রেসক্রিপশনটা পেলে সহজ হয়ে যাবে তার জন্য, যে আপনি কী কী ওষুধ খাচ্ছেন, ঠিক না? তো এটা একটা সামারি করে নেবেন, ইংলিশে নিয়ে নিলে ভালো, ইংলিশে তাহলে সহজ হয়। তো আপনারা ওই লাগেজের কথা যেটা বলছি, লাগেজ টান দিতে সাবধান, রয়ে শয়ে ধীরে স্থির। আরেকটা হচ্ছে ইবাদত, এটা একটা ইম্পর্টেন্ট, সবর খুবই ইম্পর্টেন্ট। ধরেন প্লেন দেরি হয়ে যেতে পারে, প্লেন হওয়ার কথা, প্লেন দুপুরে আসার কথা, প্লেন হয়তো ফ্লাইট হবে রাত 12টায়, পরের দিন সকালে, তো অস্থির হয়ে গেলে সব শেষ, হজও শেষ, এজেন্টকে গালাগালি বকাবকি শুরু হয়ে যাবে। তাহলে হাজি সাহেব যদি এডি করে তাহলে কী হইব? অনেক কিছু এজেন্টের আসলে নিয়ন্ত্রণে থাকে না, এজেন্টেরও সমস্যা আছে, তাদেরকেও সচেতন হতে হবে, যাত্রীদেরকে বলে দিতে হবে, যারা এজেন্ট আমার ভিডিওটা দেখছেন দয়া করে পর্যাপ্ত সার্ভিস দিবেন হজযাত্রীদের, এটা আপনাদের কর্তব্য, সব দিক দিয়ে কর্তব্য। একটা হচ্ছে রাষ্ট্রীয় কর্তব্য, ব্যক্তিগত কর্তব্য, ধর্মীয় কর্তব্য। এবং বলবেন যেই কারণে ফ্লাইট ডিলে হচ্ছে, তো তখন কিন্তু অস্থির হয়ে যায়, বাসে ওঠার ক্ষেত্রে অস্থির হয়ে যায়। এই অস্থিরতা কোনোভাবেই করা যাবে না, পাসপোর্ট হারিয়ে ফেলে। তো যেহেতু পুরুষরা সহজ একটা ব্যাগ নিয়ে নেয়, সবাই ব্যাগগুলো অনেক সময় চেইন সেরা থাকে, খুলে পড়ে যেতে পারে হুড়াহুড়িতে, এগুলা সব চেক করে নেবেন যাওয়ার আগে। সো ফিটনেস, নিজের কাপড় চোপড়, এহরামের কাপড়, মহিলাদের কাপড়, লাগেজ, এগুলো চেইন টেইন সব ঠিক আছে কিনা, তালা চাবি ঠিক আছে কিনা, এগুলো মেনটেন, এগুলো সব দেখে নেবেন। তাহলে মাথা ঠান্ডা থাকবে, খুব সহজেই হজ হয়ে যাবে, নিজে ইবাদত করতে পারবেন,
আরেকজনকেও কিন্তু হেল্প করতে পারবেন। তো এই যে বাসে ওঠার ক্ষেত্রে বললাম যে হজযাত্রীদের সিরিয়াল অবশ্যই মানতে হবে, ধৈর্য ধরতে হবে। ওইখানে গিয়ে ইমিগ্রেশনে ঠেলাঠেলি, আর বাংলাদেশি মানুষ এমনি একটু ধৈর্য কম সব জায়গায়, মানে ধৈর্য মানে কি, দেখা যায় 10 ঘন্টা জার্নি করছে ঠিক আছে, কিন্তু ইমিগ্রেশন কি আর ধৈর্য নেই, ওই কার আগে কে যাবে, কে কারে ঠেলবে, আপনারা সারা ইমিগ্রেশন হবে না, সহজ না। আপনি যেহেতু পাসপোর্ট লাগিয়েই গেছে, যেহেতু ভিসা লাগিয়েই গেছে, যেহেতু হজে যাচ্ছেন, সো আপনার সারা প্লেনও যাবে না, আপনাকে সারা ইমিগ্রেশনও হবে না। ইমিগ্রেশন আপনাকে করতেই হবে তাদের, সো তাদেরও পেরেশানি থাকে। সো নিজেরা তো পেরেশানির দরকার নেই, সিরিয়ালে চলবেন। হ্যাঁ, সিরিয়ালে চলবেন। তো এতে ইনজুরিগুলো কম হবে এবং পর্যাপ্ত পানি খেতে হবে। অনেকে ওই যে টয়লেটের ভয়, স্পেশালি প্লেনের যে জার্নিটাতে দেখা যায় 5-6 ঘন্টা 7 ঘন্টা লেগে যায় জেদ্দা বা মদিনা যেতে। তো এই ক্ষেত্রে ওই যে টয়লেটে যেহেতু একটা সমস্যা, যেহেতু হজযাত্রী নামাজ রোজার ইস্যু আছে, তো বেটার আপনারা এয়ারপোর্টে যখন যাবেন, যাওয়ার আগে পর্যাপ্ত পানি খেয়ে নেবেন। এয়ারপোর্টগুলোতে এখন পর্যাপ্ত টয়লেট থাকে, সেখানে ফ্রেশ হয়ে নেবেন এবং প্লেনে ওঠার আগে ফ্রেশ হয়ে নেবেন, তাহলে এই সমস্যাগুলো হবে না। কিন্তু পানি খেতে হবে, যেহেতু মে মাস, সো আপনার কিন্তু ডিহাইড্রেট হয়ে যেতে পারেন, হুট করে হিট স্ট্রোকে পড়ে যেতে পারেন। সেটা হয়ে যেতে পারে আরাফাতের ময়দানে, হয়ে যেতে পারে মিনা তো প্রচণ্ড রোদ থাকে, আরাফাত তো একেবারে খোলা মাঠ, সেখানে পর্যাপ্ত গরম থাকে এবং ডিহাইড্রেট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো তাহলে পর্যাপ্ত পানি খেতে হবে। সব জায়গায় কিন্তু টয়লেট আছে, টয়লেটে একটু আমি আপনাদেরকে বলে দিই, টয়লেটগুলো আপনারা ব্যস্ত হয়ে পড়ে, মানে অনেক সিরিয়াল হয়ে পড়ে। তো এই ক্ষেত্রে আপনারা যেটা করবেন, সময়গুলো খেয়াল রাখবেন। ধরেন নামাজের আগে টয়লেটে সিরিয়াল পড়ে যায়, ওদিক দিয়ে নামাজ, আপনি টয়লেট করবেন কখন, নামাজে যাবেন কখন। সো নামাজের আগে যেন টয়লেট করতে না হয়, 2 ঘন্টা 1.5 ঘন্টা আগে আপনি রেডি থাকবেন। আমি কি বুঝাইতে পারছি? নামাজের পর এসে পানি খেয়ে নেবেন পর্যাপ্ত, আবার টয়লেট করে ফেলবেন নামাজের আগে। মানে এই যে এটা একটা ব্রেনের গেম, যে গেম যার জ্ঞান আছে তার জন্য সহজ, খুব সহজ। আরেকটা হচ্ছে চলার পথে একজন একটা ধাক্কা দিবে, একটা ওই যে হুইল চেয়ারওয়ালাদের থেকে দূরে থাকবেন, হুইল চেয়ার যারা ঠেলে হজযাত্রী, ইনজুরি হয়ে আপনি একেবারে ইনজুরি আর হজ শেষ। তো এই ক্ষেত্রে আপনাদের এই সচেতনতা থাকতে হবে। অনেকের আছে হাতে লাঠি থাকে, এই লাঠির বাড়ি খাইতে পারেন। সো লাঠি, স্ট্রেচার, হুইল চেয়ার, এই সকল যাত্রী বা এই যে হজের লোক দেখলে অন্য লাইনে হাঁটবেন, একটু দূরে হাঁটবেন। আর ম্যাপ দেখে নেবেন, ম্যাপ দেখেন। সৌদি আরবের হোয়াটসঅ্যাপ কাজ করে না, তো হোয়াটসঅ্যাপ আপনারা ইমো ব্যবহার করতে পারেন এই কয়দিন, বা অন্যান্য সোশ্যাল মিডিয়া, বা ডাইরেক্ট ফোনে যেহেতু প্যাকেজ পাওয়া যায়, ফোনে কথা বলা যায়, ম্যাপ দেখবেন কোন জায়গা থেকে কোন জায়গা সহজে যাওয়া যায়। আরেকটা কথা, পর্যাপ্ত ঘুমাতে হবে। এই যে জার্নি করে গেলেন, গিয়ে আবার উমরা শুরু করে দিলেন, এটা করবেন না। আগে ঘুমাবেন ঠান্ডা মাথায়, অন্তত 5-6 ঘন্টা ঘুমায় নেবেন। খাবার খাইতে হইব, খাবার না খেলে কিন্তু বিপদ আছে। খাবার খেয়ে নিতে হবে এবং পর্যাপ্ত পানি খেতে হবে। ইনজুরিগুলো যেটা বললাম, লাগেজ বা আপনার টয়লেটে দেরি হইতে গিয়ে বিভিন্ন প্রবলেম হতে পারে, বিভিন্নভাবে রোদের হিট স্ট্রোক হতে পারে। তো এগুলা থেকে আপনাদের সতর্ক থাকতে হবে। পর্যাপ্ত হাঁটতে হয়, এই জন্য হাঁটার অভ্যাসগুলো আগেই আমি বারবার বলি, হাঁটার অভ্যাস করবেন আপনারা, এবং নরম অবশ্যই সফট জুতা ইউজ করবেন। জুতা কয়েক জোড়া পন্স নিয়ে যাবেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং সাথে অলওয়েজ পানি রাখবেন। অনেক সময় পানি আপনি না পেতে পারেন, যদিও রাস্তাঘাটে পানি পাওয়া যায়, তারপরও আপনি পানি না পেলে ডিহাইড্রেট হয়ে পড়ে যেতে পারেন। হাঁটার অভ্যাস করলে যেটা হচ্ছে কি, আপনার সহজ হয়ে যাবে। এবং দেখবেন গ্রুপে চলতেছে সবাই, হুড়াহুড়ি ঠেলাঠেলির মধ্যে যাবেন না, হুড়াহুড়ির মধ্যে যাবেন না। ধরেন আপনি হাঁটতেছেন মিনার ময়দানে বা আরাফার ময়দানে, আপনাকে বা স্পেশালি মিনায় প্রবলেম হয় যে হাঁটার পর হাঁটতেছেন, আপনাকে গেলে আর যাইতে দিচ্ছে না, বলে না এদিকে যাও। তো আপনি চিন্তা করেন আমার তাবু তো পাশে, আমি যাবো কেমনে? হতাশ হয়ে ওখানেই অ্যাংজাইটিতে বইয়া শেষ। না, পুলিশ যেভাবে বলে, পুলিশ বলে দিবে যে এভাবে যান। হ্যাঁ, হয়তো আপনাকে যে এটা হয়তো 15 মিনিট হাঁটার কথা, 1 ঘন্টা হাইটা আবার হয়তো ওই জায়গায় আসতে হবে, কিন্তু এটা মাইনা নিতে হবে, এই ধৈর্য ধরতে হবে। এখানে চিল্লাচিল্লি করে কোনো লাভ নাই। এরপরে মিনার যে তাঁবুর মধ্যে জায়গা কম, হ্যাঁ, গিয়া একটু নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে একটু ঘুমিয়ে নেবেন, নিজে ঘুমায় নেবেন, আবার একজন হাজিরে ঘুমাইতে দিবেন। এই যে এইভাবে, মানে এটা একটা টিম ওয়ার্ক এবং একটা মজার জায়গা। এখানে কিন্তু এনজয় করার জায়গা, এবাদতে হইলেও কিন্তু এনজয় করা, এটা একটা ট্যুরিজম। এবং এখানে এবাদতটা আপনার দেখবেন সবাই মিলে গল্প দিবেন, বসে বসে আল্লাহ বিল্লাহ করবেন, এবং একজন হাজি আরেকজনের হেল্প করবেন, খাবার এনে দিবেন, নিজে খাবেন। এবং টয়লেট কখন, নামাজের আগেই সেরে নিতে হবে, ইট ইজ ইম্পর্টেন্ট।
আমি বারবার বলি, না হলে কিন্তু নামাজ পাবেন না, নামাজে প্রবলেম হয়ে যাবে, হুড়োহুড়ি হয়ে যাবে, অ্যাংজাইটিতে ভুগবেন। পর্যাপ্ত ঘুমাতে হবে, পর্যাপ্ত ঘুমাইতে হবে, মোবাইল ফোন বন্ধ করে দিবেন, শুধু ঘুমাবেন আর খাবেন, পানি খাবেন, ওষুধ টাইম টু টাইম খাবেন আর ইবাদত করবেন। গল্প বন্ধ, পুরা তাঁবুগুলোতে গল্প চলে, গল্প বন্ধ। গল্প করলে ইবাদতে বিঘ্ন ঘটবে, কখন আপনার টাইম শিডিউল, কখন আপনাকে ডাক দিছে আপনি বলতে পারবেন না। মোবাইল ফোন চার্জার সাথে করে নিয়ে যাবেন, চার্জ দিয়ে রাখবেন, অলওয়েজ চার্জ দিয়ে রাখবেন, হাতে রাখবেন। আশা করি ভিডিওটি সবার উপকারে আসবে। আর ইনজুরিতে অনেক সময় হলে ব্যথানাশক মলম বা ক্রিম এগুলো নিয়ে যাবেন, ছিলে গেলে আপনার পোভিডিন, ভায়োডিন, বিভিন্ন অ্যান্টিসেপটিক লোশন সাথে রাখবেন, ওগুলো লাগিয়ে দিবেন। সবার হজ সহযোগ আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।